হ্যালো শিক্ষার্থীরা, তোমাদেরকে বেসিক কেমিস্ট্রি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বেসিক একটা টপিক, কেমিস্ট্রির খুবই বেসিক একটা টপিক, যেটা কিনা হচ্ছে অ্যাটম, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো অ্যাটম সম্পর্কে বলতে গেলে, বা তোমরা অষ্টম শ্রেণীতে বলো বা নবম দশম শ্রেণীতে তো বটেই, যে রসায়ন প্রথমে শুরু করতে গেলেই হ্যাঁ, প্রথম যে জিনিসটা সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাটম। তো এই অ্যাটমটা কোত্থেকে আসছে বা অ্যাটম বলতে আসলে কি বোঝানো হয়, এটা আমরা বিস্তারিত আজকের ক্লাসে জানব। তো গ্রিসে প্রায় আজকে থেকে 430 BC, মানে খ্রিস্টপূর্ব 400 বছরে, মানে 2000 বছর তো যেতে হবেই তোমাকে, আরো 400 বছর পেছনে, মানে 430 BC-তে গ্রিসে একজন দার্শনিক ছিল, তার নাম ছিল ডেমোক্রিটাস। তো এই ডেমোক্রিটাস সাহেব, আমি একটু নামটা তার লিখি, ডেমোক্রিটাস। আশা করি তোমরা এই দার্শনিকের নাম সকলেই জানো। এই ডেমোক্রিটাস সবার প্রথমে এই থিওরিটা আনছে যে পুরো পৃথিবীতে যত ধরনের বস্তু আছে, এই সকল বস্তুকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে এক পর্যায়ে আমরা এমন একটা কণা পাবো বা এমন একটা কিছু পাবো যেটাকে আর ভাঙা যাবে না। এই ডেমোক্রিটাস সর্বপ্রথম এই যেটাকে ভাঙতে ভাঙতে সর্বোচ্চ যে ক্ষুদ্র কণাটা পাওয়া যাবে, যেটাকে আর ভাঙা যাবে না, এটার নাম দিছিল হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম যে শব্দটা আমরা আজকে চিনি, এই অ্যাটম শব্দটা প্রথম দেওয়া হয়েছিল ডেমোক্রিটাসের মাধ্যমে। এবং এই অ্যাটম শব্দটার গ্রিসে অ্যাকচুয়াল গ্রিস, এটার মিনিং দাঁড়ায় হচ্ছে অবিভাজ্য, বা যেটাকে বলা আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে আনকাটেবল, যেটাকে আর কাটা যায় না বা ভাঙা যায় না, বা বলতে পারি আনডিভাইজেবল। আনডিভাইজেবল, যেটাকে আর বিভাজ্য মানে ভাগ করা যাবে না। তাহলে সর্বপ্রথম ডেমোক্রিটাস এই অ্যাটম শব্দটা আমাদের মাঝে আনছে। পরবর্তীতে অনেক বছর ধরে মানুষজন বিশ্বাস করছে যে হ্যাঁ, এই প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে এক পর্যায়ে আমরা এমন কিছু পাবো যেটাকে আর ভাঙা যাবে না। এবং আজকে থেকে প্রায় 100 বছর আগে দেখা গেছে যে অ্যাটমকেও ভাঙা যাচ্ছে। অ্যাটমকেও আমরা ভেঙে আরো 3টা মৌলিক কণা পাইছি। সেই কণাগুলো কি আমরা সবাই জানি? তাহলে অ্যাটমকে যখন ভাঙা হয়েছে, তখন আমরা 3টা কণা পাইছি। কণাগুলো কি কি? একটাকে আমরা বলি প্রোটন, একটাকে আমরা বলি নিউট্রন, এবং একটাকে বলি আমরা ইলেকট্রন। তাহলে অ্যাটমকে ভাঙার পর এই 3টা কণা পাওয়া যায়। তাহলে এগুলোকে সংক্ষেপে আমি পি দিয়ে প্রোটনকে বুঝাবো, এন দিয়ে নিউট্রনকে বুঝাবো, এবং ই দিয়ে ইলেকট্রনকে বুঝাবো। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে যত পরিমাণে বা যতটা অ্যাটম আছে, এই সবগুলোকে ভাঙলে, অ্যাটমগুলোকে ভাঙলে আমরা 3টা কণা পাবো, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এখন কথা হচ্ছে, এই পুরো পৃথিবীতে এরকম পরমাণু আছে আসলে কয়টা? যেমন মনে করো, আমি বাতাসের অক্সিজেনকে ভাঙলাম, ভাঙার পর আমি একটা পরমাণু পাইলাম, সেই পরমাণুটার নাম হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে বাতাস, হচ্ছে এয়ার। এই এয়ারকে ভাঙার পর এখান থেকে আমি পাইলাম অক্সিজেন পরমাণুটা। আবার মনে করো, আমাদের যে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকে। তো মিথেনকে ভাঙার পর দেখা যাচ্ছে যে এই যে মিথেন, মিথেনকে ভাঙার পর দেখা যাচ্ছে মিথেন থেকে আমরা 2টা পরমাণু পাইলাম, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন। এইভাবে করে বিজ্ঞানীরা পৃথিবীর সবকিছুকে ভেঙে ভেঙে দেখছে যে কোনটা কি দিয়ে তৈরি। এখনো পর্যন্ত এরকম পুরো সারা পৃথিবী ব্যাপী এরকম পরমাণু আমরা পাইছি 118টা। তোমরা পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণীতে যে 118টা দেখো পরমাণু, ওই 118টা পরমাণু এখনো পর্যন্ত পৃথিবীতে পাওয়া গেছে। তাহলে পৃথিবীতে তুমি যত কিছু দেখো, এই যে স্মার্টফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করতেছি, এখান থেকে শুরু করে এই প্যানটা থেকে শুরু করে এই বোর্ড থেকে শুরু করে এখানে অনেকগুলো বেঞ্চ আছে, তুমি যে খাতার মধ্যে এখন লিখতেছো, সবকিছু কোনো না কোনো পরমাণু দিয়ে তৈরি। তাহলে আমরা পরমাণুর হিস্ট্রিটা একটু দেখলাম, যে পরমাণুর হিস্ট্রিটা গ্রিস থেকে আসছে। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথমে এটা দিছিল। পরবর্তীতে আমরা আজকে থেকে 100 বছর আগে বিভিন্ন বিজ্ঞানী, যেমন আমি 3জন বিজ্ঞানীর নামটা একটু বলে দিই তোমাদেরকে, এটা একটু মুছে দিচ্ছি আমি। প্রোটন আবিষ্কার করছিল আমাদের রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করছিল, ইলেকট্রন আবিষ্কার করছিল থমসন, বিজ্ঞানী থমসন। এগুলো জাস্ট এমসিকিউর জন্য একটু মনে রাখতে পারো। আর নিউট্রন আবিষ্কার করছিল চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করছিল। এগুলো কিন্তু আজকে থেকে মাত্র 100 বছর আগের ঘটনা, মাত্র 100 বছর আগের ঘটনা। কিন্তু তুমি যদি অ্যাটমের কথা চিন্তা করো, অ্যাটমের ধারণা কিন্তু প্রায় 2500 বছর আগে।
এই অ্যাটম জিনিসটা এই অ্যাটমের থিওরিটা উৎপত্তি ডেমোক্রিটাস থেকে। আচ্ছা গেল। তাহলে আমরা এবার বুঝলাম যে পরমাণু প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন দিয়ে তৈরি। আর টোটাল পরমাণু আমরা কয়টা পাইলাম এখনো পর্যন্ত পুরো পৃথিবীব্যাপী? টোটাল পরমাণু পাইলাম 118টা। আচ্ছা, এই 118টা পরমাণুর সব পরমাণু প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে তৈরি হলেও শুধুমাত্র একটা পরমাণু আছে যে পরমাণুটা তিনটা কণা দিয়ে তৈরি না, মানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে তৈরি না, বরং সে শুধুমাত্র একটা প্রোটন এবং একটা ইলেকট্রন দিয়ে তৈরি, তার মধ্যে কোনো নিউট্রন নেই। সেই পরমাণুটা কি? সেই পরমাণুটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই যে দেখো, আমি যদি এভাবে করে সিরিয়াল করি 1 2 3 এভাবে করে সিরিয়াল করতে থাকি, টোটাল পরমাণু আছে 118টা। প্রথম যে পরমাণুটা আছে সেই পরমাণুটার নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, এভাবে করে যাবে। হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে করে সকল পরমাণু যাবে। এবং প্রত্যেকটা পরমাণুর একটা সংকেত আছে, মানে ছোট নাম আছে, প্রত্যেকটা পরমাণুর একটা সংকেত দিয়ে তাকে প্রকাশ করা হয়। যেমন মনে করো, এই তোমরা যখন এই মনে করো হোয়াটসঅ্যাপে কারো নাম্বার সেভ করো, তার যদি প্রোফাইল পিকচার না থাকে, তাহলে তার যেই নামে তুমি সেভ করছো তার প্রথম লেটারটা হয়ে যায় তার প্রোফাইল পিকচারটা, এটা জিনিসটা খেয়াল করবা। ঠিক সেরকম আমরা হাইড্রোজেনকে বোঝার জন্য, হাইড্রোজেন যেহেতু এইচ দিয়ে, তাই তার তার সংকেত হয়ে গেল এইচ। হিলিয়ামও তো এইচ দিয়ে, কিন্তু হিলিয়ামকে যদি আমি এইচ দেই তাহলে একটা ঝামেলা হবে। কি ঝামেলা বলো তো? যেহেতু হাইড্রোজেনকে অলরেডি এইচ অ্যাসাইন করা হয়েছে, আমি হিলিয়ামকে এইচ অ্যাসাইন করতে পারি না। সেই কারণে আমি হিলিয়ামের পরের যে লেটারটা এইচ ই, সেটা নিয়ে হিলিয়ামের সংকেতটা তৈরি করলাম। লিথিয়ামের সংকেত একইভাবে এল আই, এরপর আছে তোমাদের বেরিলিয়ামের সংকেত বিই, বোরন বি, কার্বন হচ্ছে সি, নাইট্রোজেন হচ্ছে এন, এইভাবে করে এই পরমাণুগুলো গেছে। এবং এরকম এরকম যদি আমি যেতে থাকি তাহলে আমি কয়টা পরমাণু পর্যন্ত যেতে পারবো? প্রায় 118টা পরমাণু পর্যন্ত যেতে পারবো। তো আমি শুরুতে যে কথাটা বললাম, আমাদের অ্যাটমগুলো 118টা অ্যাটম, সকল অ্যাটমই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে তৈরি হলেও শুধুমাত্র হাইড্রোজেন যে আছে সে শুধু প্রোটন এবং ইলেকট্রন দিয়ে তৈরি। কেন সে শুধুমাত্র প্রোটন আর ইলেকট্রন দিয়ে তৈরি, কেন তার কাছে নিউট্রন থাকে না, সেটার ব্যাখ্যা আমরা একটু পরে জানবো। তার আগে একটা অ্যাটম দেখতে কিরকম হয় সেটা আমরা একটু দেখে নিই, যে একটা পরমাণু আসলে দেখতে কিরকম। সো পরমাণুর কেন্দ্রে যদি একটা গোল দিয়ে আমি এটাকে কেন্দ্র বুঝাই, এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এবং কেন্দ্রের চারপাশে অনেকগুলো এরকম শক্তি স্তর থাকে, এরকম অনেকগুলো শক্তি স্তর থাকে। তো এই যে অংশটা বলতেছি, এই অংশটা হচ্ছে আমাদের কেন্দ্র ধরে নাও। এই কেন্দ্রের মধ্যে পরমাণুর প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। আমরা যে বললাম অ্যাটমের তিনটা কণা দিয়ে তৈরি, তার মধ্যে দুইটা কণা মানে প্রোটন আর নিউট্রন দুইটাই অবস্থান করে হচ্ছে পরমাণুর কেন্দ্রে। এই কেন্দ্রটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রটার আরেকটা নাম হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তাহলে যত পরমাণু আছে সকল পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই ওই পরমাণুটার প্রোটন এবং নিউট্রনগুলো অবস্থিত। এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে চারপাশে অনেকগুলো শক্তি স্তর থাকবে। কোনোটাতে বেশি কম থাকতে পারে ইলেকট্রনের উপর ভিত্তি করে, বাট আমরা ধরে নিই, কল্পনা করে নিই যে নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো এরকম শক্তি স্তর আছে। এই শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যে মনে করো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো এই শক্তি স্তরে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত কি করতে থাকে? ক্রমাগত ঘুরতে থাকে। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে একটা পরমাণু দেখতে, তার মাঝখানে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেকগুলো গোল গোল শক্তি স্তর থাকবে, যে শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে, সেগুলোর ব্যাখ্যা আমরা পরের একটা ভিডিও, যেখানে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব, সেখানে আমি এই জিনিসটাকে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। সেই ভিডিওটার মধ্যে আমরা শুধু ইলেকট্রন নিয়ে পড়াশোনা করবো, যে ইলেকট্রন কিভাবে কাজ করে। কেমন? তো আপাতত আমি পরমাণুর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিলাম। তাহলে এই এই স্ট্রাকচারটা আর একটু ভালো করে বোঝার জন্য আমাদের এই যে তিনটা মৌলিক কণা আমরা একটু আগে বললাম, অ্যাটমের মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এই তিনটা কণার চার্জ সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, যে চার্জগুলো কিরকম হয়। প্রোটনের চার্জ হচ্ছে, মানে আধান হচ্ছে পজিটিভ, আর নিউট্রন ইজ সিমিলার টু নিউট্রাল, যেটার কোনো চার্জ নাই, মানে এটা পজিটিভলিও চার্জ না, এটা নেগেটিভলিও চার্জ না। সো এটা চার্জ ধরে নিতে পারো 0, বা এটা চার্জ নাই, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে একটা জিনিস ভালো মতো বুঝো,
একটা পরমাণুকে যদি নিউট্রাল হতে হয়, মানে সে পজিটিভলিও চার্জড হবে না, নেগেটিভলিও চার্জড হবে না, তাহলে তার মধ্যে যতটা প্রোটন থাকবে ততটাই কিন্তু ইলেকট্রন থাকতে হবে। কেন কথাটা বলতেছি, মনে করো একটা পরমাণুতে, লেট সাপোজ লিথিয়ামকে আমরা নিচ্ছি, লিথিয়াম এর প্রোটন ধরে নাও 3টা এবং তার ইলেকট্রন ধরে নাও 2টা। তাহলে কিন্তু একটা ঝামেলা তৈরি হলো। কি ঝামেলা? যে এই দুইটা প্রোটন 2টা ইলেকট্রনকে ক্যান্সেল আউট করলেও একটা প্রোটন কিন্তু রয়ে গেল, যেটা লিথিয়ামকে পজিটিভলি চার্জড অবস্থায় রাখবে। কিন্তু আমরা তো জানি যে পরমাণুগুলো কি থাকে, নিরপেক্ষ থাকে। তার মানে প্রত্যেকটা পরমাণুতে ঠিক যতটা প্রোটন থাকবে, তার বাইরে নিউক্লিয়াসের বাইরে, মানে নিউক্লিয়াসের ভেতরে যতটা প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটাই ইলেকট্রন থাকবে নিরপেক্ষ অবস্থায়। কোন একটা নিরপেক্ষ পরমাণুতে, তাহলে আমি আঁকতেছি, খেয়াল কর। আমি যদি এখানে একটা পরমাণুকে আঁকি, লেটস সাপোজ আমি হিলিয়ামকে আঁকবো, তাহলে আমি হিলিয়ামের নিউক্লিয়াসটা আঁকলাম। নিউক্লিয়াসে কি কি থাকে বললাম আমরা? 2টা কণা থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। তাহলে হিলিয়াম যেহেতু 2 নম্বরে, এটা কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে হিলিয়াম যেহেতু 2 নম্বরে, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা হবে 2টা। তাহলে আমি এখানে 2টা পজিটিভ চার্জ বসাচ্ছি, এই 2টা পজিটিভ চার্জ। এবং এই 2টা পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এটার এগেনস্টে গোল গোল শক্তি স্তরগুলোর মধ্যে 2টা কি থাকবে, এরকম অসংখ্য শক্তি স্তর থাকতে পারে, কল্পনা করে নিতে পারো। তো আমরা এখানে বাইরে 2টা ইলেকট্রন দিলাম, এই হচ্ছে 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন এই 2টা প্রোটনকে নিষ্ক্রিয় করে রাখবে। ফলে ওভারঅল যে হিলিয়ামের স্ট্রাকচার, সেই হিলিয়ামের স্ট্রাকচার হবে একটা নিউট্রাল স্ট্রাকচার। এটা ধনাত্মকভাবেও চার্জিত না, ঋণাত্মকভাবেও চার্জিত না। এটা হচ্ছে অবস্থা। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে প্লাস আর প্লাস, এখানে তো প্রোটন আর ইলেকট্রনকে আমি দেখাইলাম, নিউট্রন এখানে কোন জায়গায়? নিউট্রন কিন্তু এই জায়গায় অবস্থান করতেছে, ধরে নাও এগুলো নিউট্রন, এই যে 2টা নিউট্রন আছে। তাহলে এই শক্তি স্তরগুলো যেহেতু আমাদের আপাতত কাজে লাগতেছে না, এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমি কাকে আঁকলাম? হিলিয়ামকে আঁকলাম। আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হিলিয়াম। তাহলে হিলিয়ামে আমরা প্রোটন কয়টা পাচ্ছি, পজিটিভ চার্জ কয়টা পাচ্ছি? পজিটিভ চার্জ পাচ্ছি 2টা। ইলেকট্রন পাচ্ছি কয়টা? ইলেকট্রন পাচ্ছি 2টা। এবং নিউট্রনও পাচ্ছি কয়টা? নিউট্রনও পাচ্ছি 2টা। একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, প্রোটন বুঝলাম পজিটিভ চার্জ, ইলেকট্রনও বুঝলাম নেগেটিভ চার্জ, নিউট্রনের কাজটা আসলে কি? নিউট্রনের কাজটা হচ্ছে, এই নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটনগুলো আছে, প্রোটনগুলো কিন্তু পজিটিভলি চার্জ। ফলে 2টা পজিটিভ চার্জ যখন কাছাকাছি থাকবে, তারা কিন্তু একে অপরকে প্রবলভাবে বিকর্ষণ করতে থাকবে। কিন্তু সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। ফলে এই 2টা চার্জ কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণকে থামানোর জন্য বা কমানোর জন্য এখানের মধ্যে নিউট্রাল কিছু উপাদান রাখা জরুরি। এই নিউট্রনগুলো হচ্ছে সেই নিউট্রাল উপাদান, যারা এই যে পজিটিভ পজিটিভ চার্জের মধ্যে যে শক্তিশালী বলটা আছে, যেটাকে আমরা সবল নিউক্লিয় বল বলি, এই 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 সবল এই যে পজিটিভ চার্জের মধ্যে যে বলটা আছে, এই বলটাকে দুর্বল করে দেওয়ার জন্য এই নিউট্রনগুলো থাকাটা খুবই জরুরি। তাহলে এখন আমরা আনসার করতে পারবো যে কেন হাইড্রোজেনের মধ্যে নিউট্রন থাকে না। দেখো, হাইড্রোজেন যদি আমি আঁকি, হাইড্রোজেন কয় নম্বরে? 1 নম্বরে। তাহলে হাইড্রোজেনের প্রোটন থাকবে কয়টা ভাইয়া বলো তো? হাইড্রোজেনের প্রোটন থাকবে একটা। তাহলে একটা পজিটিভ চার্জ আমি শুধু নিউক্লিয়াসের মধ্যে রাখলাম। আর বাইরে তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? হাইড্রোজেনকে নিউট্রাল করার জন্য বাইরে ইলেকট্রনও কিন্তু থাকবে একটা। তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে পুরোপুরি নিউট্রাল করে দিল। এবং এই জায়গায় যেহেতু আর কোনো পজিটিভ চার্জ নাই, তাহলে এই জায়গাটাকে নিউট্রাল করা লাগতেছে না। কিন্তু এই জায়গায় নিউট্রন না থাকলেও চলে, এই জন্য হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। বা হাইড্রোজেনের আমরা যে প্রোটিয়াম আইসোটোপটাকে চিনি, যেটা নেচারে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটার মধ্যে শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রন থাকে না। যদিও হাইড্রোজেনের কিন্তু আরো 2টা আইসোটোপ আছে। আইসোটোপ আইসোটোপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আইসোটোপকে তুমি চিন্তা করতে পারো হচ্ছে, কোনো একটা পরমাণুর ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন হইতে পারে। মানে পরমাণুগুলোর প্রোটন সংখ্যা একই থাকবে, মানে তুমি পৃথিবী থেকে যেখান থেকে হাইড্রোজেন পিক করো না কেন, সবগুলো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা একই থাকবে, ইলেকট্রন সংখ্যাও একই থাকবে। কিন্তু হাইড্রোজেনের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন পাওয়া যায় নিউট্রন সংখ্যার উপর ভিত্তি করে। মানে এটা খুবই সম্ভব যে তুমি হাইড্রোজেন পিক করতেছো, যে একটা হাইড্রোজেনের মধ্যে, এই হাইড্রোজেনটার মধ্যে প্রোটন একটা, ইলেকট্রনও একটা, এই হাইড্রোজেনের মধ্যে প্রোটনও একটা, ইলেকট্রনও একটা। কিন্তু এরকম একটা হাইড্রোজেন পাইলা যেটার মধ্যে নিউট্রন, তো আমরা এখন দেখলাম যে নিউট্রন থাকে না হাইড্রোজেনে, কিন্তু কোনো একটা হাইড্রোজেনে নিউট্রন থাকতেও পারে একটা। এই যে এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের তুলনায় আলাদা, এই হাইড্রোজেনটাকে বলা হয় এই হাইড্রোজেনের আইসোটোপ। বোঝা গেছে? আইসোটোপ মানে হচ্ছে 2টা একই পরমাণু, জাস্ট তাদের মধ্যে নিউট্রন সংখ্যার ডিফারেন্সের কারণে 2টা ভিন্ন ভিন্ন ভাবে রিঅ্যাক্ট করতেছে। বোঝা গেছে? এরকম হাইড্রোজেনের আমরা আইসোটোপ পাবো হচ্ছে 3টা। আরেকটার মধ্যে আমরা প্রোটন থাকবে একটা, ইলেকট্রন থাকবে একটা, কিন্তু নিউট্রন থাকবে কয়টা বলতো? প্রথমে 0 ছিল,
তারপর 1 ছিল, এটাতে নিউট্রন পাওয়া যাবে 2টা। এই 3টা আইসোটোপ প্রকৃতির মধ্যে হাইড্রোজেনের জন্য পাওয়া যায়। এই প্রথম আইসোটোপটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন নামে চিনি, বা এটার আরেকটা নাম বলতে পারো তুমি প্রোটিয়াম। এটাকে বলতে পারো প্রোটিয়াম নামেও এটাকে তুমি ডাকতে পারো। এটাকে, এটার নাম ছিল ডিউটেরিয়াম, এবং এটার নাম ছিল ট্রিটিয়াম। তাহলে এই তিনটাই কিন্তু হাইড্রোজেন, তিনটাই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। ডিফারেন্সটা হচ্ছে সবগুলো হাইড্রোজেনের মধ্যেই প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম সবগুলো হাইড্রোজেনের মধ্যেই প্রোটন সংখ্যা একই একটা, ইলেকট্রন সংখ্যাও একই একটা। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা 0, এবং ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা পাওয়া যায় একটা, এবং ট্রিটিয়ামে নিউট্রন সংখ্যা পাওয়া যায় 2টা। এটা হচ্ছে মূল ডিফারেন্স এই ইয়াগুলোর মধ্যে। তাহলে আমরা এটা ব্যাখ্যাটাও জেনে নিলাম যে অ্যাটম যে বললাম আমরা, টোটাল পুরো পৃথিবীতে অ্যাটম আছে 118টা। 118টা অ্যাটমের মধ্যে সকল অ্যাটম প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দিয়ে তৈরি হলেও শুধুমাত্র হাইড্রোজেনের যে প্রোটিয়ামটা আছে, বা যেটাকে আমরা হাইড্রোজেন হিসেবে চিনি, বা নেচারে যেটাকে হাইড্রোজেন হিসেবে বেশি পাওয়া যায়, সেই হাইড্রোজেন শুধুমাত্র প্রোটন এবং ইলেকট্রন দিয়ে তৈরি। সেটার মধ্যে কোনো নিউট্রন থাকে না, যদিও হাইড্রোজেনের বাকি যে 2টা আইসোটোপ আছে, মানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামে 1টা এবং 2টা করে নিউট্রন পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাপার একটু আলোচনা করি। তাহলে সোফার আমরা কতটুকু জানলাম যে অ্যাটমের স্ট্রাকচার দেখতে কিরকম আমরা শিখলাম। অ্যাটমের মাঝখানে নিউক্লিয়াস থাকবে, তার বাইরে কতগুলো শক্তি স্তর থাকবে, সেই শক্তি স্তর এবং সেখানের যে ইলেকট্রন, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা আরেকটা ব্যাপার জেনে নিই, সেটা হচ্ছে এই পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটার মধ্যে এই প্রোটনগুলোর মধ্যে স্টেবিলিটি আনার জন্য এখানে অসংখ্য নিউট্রন থাকে। সেটা একটু আগে আমরা আলোচনা করছি, তাই না? একটু আগে আমরা আলোচনা করছি নিউট্রন থাকে, কিন্তু এখানে বাইরের শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে। তো দেখা যায় যে এই প্রোটনের সংখ্যা যত বাড়তে থাকে, যদি এই প্রোটনের সংখ্যা যদি অনেক বেড়ে যায়, তাহলে সেগুলোকে আর নিউট্রন দিয়ে স্টেবল রাখা যায় না। প্রোটনের সংখ্যা যখন 82 এর বেশি হয়ে যায়, বা চিন্তা করতে পারি যে 82+ যখন হয়ে যায়, মানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এভাবে করে যেতে যেতে যদি 82+ চলে যাই, আমি 82-র চেয়ে বেশিতে চলে যাই, তখন একটা পরমাণুতে প্রোটন 83টা, 84টা, 85টা করে থাকতেছে। এত এত প্রোটন যখন একটা নিউক্লিয়াসের ভেতরে থাকে, তখন সেটাকে নিউট্রন দিয়ে স্টেবল করা যায় না। তো তারা তখন কি করে, যে এত ধরে নাও যে এখানে অনেকগুলো প্লাস, আমি ধরে নাও এখানের মধ্যে 90টা প্লাস দিছি, তাহলে এই 90টা প্লাসকে তুমি যতই নিউট্রন দাও না কেন, এটাকে স্টেবল রাখা যায় না। তখন তারা নিজেদেরকে স্টেবল করার জন্য, পারমাণবিক সংখ্যা 82-এর উপরের মৌলগুলা নিজেদেরকে স্টেবল করার জন্য বিভিন্ন ধরনের রশ্মি নির্গত করে। বিভিন্ন ধরনের এই রশ্মিগুলোকে আমরা আলফা, বিটা, গামা এই নামে চিনি। এই রশ্মিগুলো স্বতঃস্ফূর্তভাবে নির্গত করার মাধ্যমে তারা নিজেদেরকে স্টেবল করার চেষ্টা করে। এই রশ্মি, যেসব পরমাণুগুলো এই রশ্মিগুলোকে বের করতে পারে বা বের করে স্টেবল হয়, যাদের পারমাণবিক সংখ্যা 83-এর চেয়ে বেশি, তারা নিজেদেরকে স্টেবল করার জন্য এই নিউক্লিয়াসের ভেতর থেকে আলফা, বিটা, গামা নামক এই রশ্মিগুলো নির্গত করে নিজেদেরকে স্টেবল করে। ওই পরমাণুগুলোকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভ অ্যাটম। রেডিও অ্যাক্টিভ অ্যাটম বা তেজস্ক্রিয় পরমাণু। আমি বাংলায় লিখে দিচ্ছি, তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় পরমাণু। তোমরা বিজ্ঞানী ম্যারি ক্যুরির নাম শুনছো? তোমার বিংশ শতাব্দীর শুরুর দিকে এই একজন বিজ্ঞানী ছিল, তার নাম ছিল ম্যারি ক্যুরি, একজন মহিলা বিজ্ঞানী। পৃথিবীতে কিন্তু মহিলা বিজ্ঞানী আসলে খুব বেশি নাই, মানে যদি বিংশ শতাব্দীর শুরুর দিকে চিন্তা করি, মানে 1900 থেকে ধরে নাও 1930-এর মধ্যে ওনার জন্ম, আমি আসলে এক্স্যাক্টলি জানি না। তো এই ম্যারি ক্যুরি হচ্ছে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি একই সাথে কেমিস্ট্রিতে এবং ফিজিক্সে 2টাতে নোবেল পুরস্কার পাইছে। চিন্তা করে কত বড় একটা ব্যাপার, তাও আবার এই সময়ে এসে একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাওয়ার মতো কিছু একটা অ্যাচিভ করাটাই অনেক বড় ব্যাপার। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো কিছু অ্যাচিভ করা সায়েন্সের ফিল্ডে অনেক বড় একটা ব্যাপার। ম্যারি কুরি হচ্ছে একজন মহিলা বিজ্ঞানী যিনি শুধুমাত্র রসায়নে না, রসায়ন এবং ফিজিক্স 2 ক্ষেত্রে উনি 2টা নোবেল পুরস্কার পাইছে। এটা খুবই রেয়ার পৃথিবীতে। যাই হোক, কেন ম্যারি কুরির কথা বলতেছি? ম্যারি কুরি হচ্ছে রসায়নে
এই খুব দারুণ একটা অবদান রাখছিল। তিনি হচ্ছে রেডিয়াম নিয়ে গবেষণা করছিল। রেডিয়াম আমাদের হচ্ছে একটা পরমাণু, রেডিয়াম হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় পরমাণু। এই রেডিয়াম নিয়ে গবেষণা করতে গিয়ে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো বের হয়েছিল সেই রশ্মিগুলো তার মধ্যে ক্যান্সার তৈরি করছিল, ব্লাড ক্যান্সার, যেটাকে আমরা লিউকেমিয়া নামে চিনি। লিউকেমিয়া। এই ঘটনা কেন বলতেছি, এই যে রেডিও অ্যাক্টিভ অ্যাটম যেহেতু পড়াচ্ছি, আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে বিজ্ঞানীরা এই যে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করতে গিয়ে কাউকে কাউকে প্রাণও দিতে হয়েছে। মানে পরবর্তীতে হয়তো জানতে পারছে যে যে রশ্মিগুলা অ্যাটম থেকে বের হচ্ছে, নির্গত হচ্ছে, সেগুলো শরীরে যে ক্যান্সার তৈরি করতে পারে, এটা বিজ্ঞানীরা আরো পরে জানতে পারছিল। তাহলে এই বিজ্ঞানী ম্যারি কুরি হচ্ছে রেডিয়ামের রেডিও অ্যাক্টিভিটি ব্যাখ্যা করছিল, এবং এটার কনসিডেন্স হিসেবে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং ওনার লিউকেমিয়া রূপে উনি একসময় মারা যান। তো এটা খুবই স্যাড একটা ব্যাপার আমাদের জন্য। বাট তোমরা এই যে পরমাণুর তেজস্ক্রিয়তা যে ধর্মটা, রেডিও অ্যাক্টিভ যে ধর্মটা, সেটা সম্পর্কে মাথায় রাখবা। তাহলে আমরা আজকের ক্লাসে এই অ্যাটম সম্পর্কে একটা আইডিয়া পাইলাম যে অ্যাটম জিনিসটা আসলে কি। অ্যাটমের আমি যদি সাম আপ করি জিনিসটাকে, অ্যাটমের কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াস তৈরি হবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন দিয়ে। অ্যাটমকে ঘিরে থাকবে অনেকগুলো শক্তির স্তর। কেন শক্তির স্তর বলে এগুলাকে, সেটা নিয়ে আমরা বিস্তারিত ইলেকট্রনের ক্লাসটাতে আমরা আলোচনা করব। তাহলে শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এবং নিউক্লিয়াসের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমরা খেয়াল করলাম যে প্রোটন সংখ্যা যত বাড়তে থাকে তত সেটা স্টেবল থেকে আনস্টেবলের দিকে যেতে থাকে, এবং যখনই 82 পারমাণবিক সংখ্যার পরে চলে যায় তখন নিউট্রন দিয়ে সেটাকে আর স্টেবল রাখা যায় না। তারা নিজেদেরকে স্টেবল রাখার জন্য আলফা বিটা গামা নামক রশ্মি নির্গত করে। এবং এবং আমরা একটু হিস্ট্রিও দেখে নিলাম যে একজন আমাদের ফিমেল সায়েন্টিস্ট কিভাবে এই রেডিও অ্যাক্টিভিটির কারণে আসলে মৃত্যুবরণ করে। সো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা বেসিক কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।